বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন জাতীয় ক্রীড়া পরিষদের 11 সদস্যের কমিটির আহ্বায়ক তামিম ইকবাল। জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না, সংসদে জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি আছে, কিন্তু অস্বাভাবিক নয়, জানালেন উপদেষ্টা জাহিদুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ, 11 দলীয় জোটের দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। হাম উপসর্গে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু, দুর্নীতি করতে স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদ এবার। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 11 সদস্যের অ্যাডহক কমিটির আহ্বায়ক তামিম ইকবাল খান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসি ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। তিনি জানান, 3 মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আইসিসিকে জানিয়ে বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টে বিসিবির নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার প্রমাণ পাওয়া গেছে। সেখানে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়া হস্তক্ষেপের অভিযোগ উঠে এসেছে। অ্যাডহক কমিটিতে আছেন বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, রফিকুল ইসলাম বাবু। নতুন যারা কমিটিতে আছেন তারা হলেন সালমান ইস্পাহানি, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইস্তাফিল খসরু। এছাড়া দেশের 2 ক্রিকেট ব্যক্তিত্ব মিনহাজুল আবেদিন ও আতহার আলী খানও আছেন অ্যাডহক কমিটিতে। বর্তমান বিসিবি কমিটি গঠনে নির্বাচন প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দুর্বলতা ছিল, অনিয়ম ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ ইতিমধ্যেই আইসিসির নিকট একটি ইমেল পাঠিয়েছে। সেই ইমেলে এই কমিটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। একই সাথে একটি 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে। গঠিত অ্যাডহক কমিটি আগামী 3 মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না। দাম নিয়ে প্রতি মাসে সভা হয়, যদি প্রয়োজন হয় আইন অনুযায়ী সমন্বয় করে তখন দেখা যাবে। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান। মৌলভীবাজার 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শওকতুল ইসলামের মনোযোগ আকর্ষণী নোটিশে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আসে। সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহ করে সরবরাহ ঠিক রাখার চেষ্টাও করছে। মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সমস্যার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তারপরও এখন দেশে 1,64,644 মেট্রিক টন ডিজেল আছে। এপ্রিলে আরও 1,38,000 মেট্রিক টনের বেশি দেশে আসবে। মন্ত্রী জানান, 10,500 টন অকটেন আছে, আরও 71,443 টনের বেশি এপ্রিলে আসবে। এছাড়া 16,000 টনের পেট্রোল আছে এবং এপ্রিলে আরও 36,000 টন আসবে। মন্ত্রী জানান, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ জ্বালানির মূল্য বাড়ালেও দেশে এখনও তা করা হয়নি। এদিকে সংসদে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আজও আরও 9টি বিল আকারে সংসদে পাশ করা হয়। আমাদের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে একটি আইন আছে। সেই আইন অনুসারে আমরা প্রতি মাসে দামের সমন্বয় করি। গত মাসের সমন্বয় করে আমরা দাম বাড়াই নাই। আগামী মাসে আমরা দামের উপরে কাজ করছি। কাজ করে যদি সমন্বয় করে দেখা যায় যে দাম বৃদ্ধি করা এখনই প্রয়োজন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা আলোচনা করে ক্যাবিনেটে নিয়ে তারপরে মূল্য বৃদ্ধি করার চিন্তা করব। সরকারি দলের সংসদীয় সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারি দলের সংসদ সদস্যরা। বিশেষ করে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হয়। দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় সরকারি দলের সংসদীয় সভায়। জ্বালানি তেলের মজুদের ব্যাপারে অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। এর মাধ্যমে জানা যাবে কে কোথায় কতটুকু জ্বালানি মজুদ করছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, চলমান যে সংকট এর সাথে মানুষকে খাপ খাইয়ে চলতে হবে। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য না বাড়িয়ে এর প্রভাব দেখছে সরকার। জ্বালানির সরবরাহে কিছুটা সংকট আছে, এর পাশাপাশি মানুষ মজুদও করছে। কতটুকু মজুদ করছে অ্যাপ চালুর পর তা জানা যাবে। তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হলে জ্বালানির মূল্য না বাড়িয়ে সরকারের উপায় থাকবে না। বলেন, ঋণ খেলাপিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে একজন নারী গ্রেফতার প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, তার গ্রেফতার ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে কিনা তা খতিয়ে দেখা হবে। গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই, আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে। কিছুটা শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। মালয়েশিয়া থেকে আগামীকাল 26,000 টন অকটেন এবং 25,000 টন ফার্নেস সহ মোট 51,000 মেট্রিক টন জ্বালানি তেল নিয়ে আসছে দুটি ফুয়েল ট্যাঙ্কার। জ্বালানি তেলের এই বড় চালানগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক গণসংযোগ ফারজিন হাসান মৌমিতা জানান, এটি সেন্ট্রাল স্টার নামের একটি ফুয়েল ট্যাঙ্কার 26,000 মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে আগামীকাল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একই দিনে প্রায় 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি স্ট্রান কুইন্স নামের আরেকটি জাহাজও বহির্নোঙরে পৌঁছবে বলে নিশ্চিত করেছে বিপিসি কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রিজানুর রহমান জানান, দেশে তেলের সংকট নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখছে বিপিসি। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন উৎস থেকেও এ মাসে তেল পাওয়া যাবে। এর বাইরে চুক্তি অনুযায়ী তেল আসছে। লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলার সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে হাজির করা হয়। হত্যাচেষ্টা মামলায় শিরিন শারমিনকে গ্রেফতার নিয়ে আসামি পক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 2024-এর 5 আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে গণ অভ্যুত্থানের সময় ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তাকে রাত 4টার পরে তার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং 5টার দিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপির বনানী, উত্তরা, যাত্রাবাড়ি, লালবাগ, বাড্ডা এই সকল থানায় তার বিরুদ্ধে মামলা আছে। মঙ্গলবার দুপুরে শিরিন শারমিনকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এই মামলায় যেহেতু সে আজহার নামে আসামি এবং সে ফ্যাসিস্টের অন্যতম সহযোগী হওয়ার কারণে তাকে স্পিকারের মতো একটা বড় ধরনের পদে তাকে অধিষ্ঠিত করেছিল। তার কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে আমাদের 1500 আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং 20,000-এর নেতাকর্মীকে চোখ, হাত, পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে, এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায়
যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে ডক্টর শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবীরা। উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ এবং উনি প্রথমত নারী এবং যে সমস্ত খুন এবং অন্যান্য আপনার এলিগেশন যেগুলোতে বেল দেওয়া যায় না, অজামিনযোগ্য অপরাধেও সুপ্রিম কোর্টের সেটেল প্রিন্সিপাল অফ ল অনুযায়ী একজন নারীকে বিজ্ঞ আদালত বেল দিতে পারে। এই মামলা ছাড়াও ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 7টি মামলা রয়েছে। শেখ হাসিনার সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2রা সেপ্টেম্বর স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরিন শারমিন। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে টানা এ পদে দায়িত্বে ছিলেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 11 দলীয় জোট নেতারা অভিযোগ করেছেন গণভোটের রায় বাস্তবায়নে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে সরকার। রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ পাশ না করার সিদ্ধান্ত দেশকে অস্থিতিশীলতা ও হুমকিতে ফেলবে। গণপরিষদের অধিবেশন আহ্বান ও গণভোটের রায় বাস্তবায়নে দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে 11 দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোট নেতারা অভিযোগ করেন 133টি অধ্যাদেশের মধ্যে ফ্যাসিবাদ রোধে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ পাশ না করার সিদ্ধান্তে জনরায়কে উপেক্ষা করা হয়েছে, যা দেশকে অস্থিতিশীলতার হুমকিতে ফেলছে। সরকার সময়ের বাধ্যবাধকতায় অজুহাতে তড়িঘড়ি করে অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে এড়িয়ে যাচ্ছে। সরকার জনরায়কে উপেক্ষা করছে। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে ধারাবাহিক আন্দোলনের প্রস্তুতি নিয়েই 11 দলীয় জোট মাঠে নামবে বলে জানান জোট নেতারা। হাম উপসর্গে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজশাহী ও ময়মনসিংহে মারা গেছে 4 শিশু। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহীতে হাম ভাইরাস উদ্বেগজনক। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে রয়্যাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে আরও 2 জনের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেলে নতুন করে 18 জন রোগী ভর্তি হয়েছে। হামের উপসর্গ নিয়ে 123 জন রোগী চিকিৎসাধীন। শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে 43 জন। এদিকে ভোরে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে হাম আক্রান্ত চিকিৎসাধীন 7 শিশুর মৃত্যু হলো। 24 ঘন্টায় নতুন করে 28 জন ভর্তি হয়েছে। গত 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট 276 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বাড়ছে। জেলা হাসপাতাল সূত্র জানায় 24 ঘন্টায় নতুন করে আরও 22 জন হাম রোগী ভর্তি হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট 446 জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবশেষ তথ্য মতে জেলায় হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারি করছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মশিউর রহমান। দুর্নীতি করতেই স্বাস্থ্যের কেনাকাটায় মার প্যাচ রাখা হয়। এই খাতে দুর্নীতি শতভাগ নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নৈতিকতার উন্নতি না হলে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। সকালে রাজধানীর মিন্টো রোডে আবু সাইদ কনভেনশন সেন্টারে বিশ্ব স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, অনেক কোম্পানির ওষুধে উপাদানের ঘাটতি আছে, তারপরও তারা চলছে। অন্যদিকে অনেক ভালো কোম্পানিকে নানা কারণে আটকে রাখা হয়েছে। এই খাতের টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর্মী, ওষুধ কোম্পানি ও প্রশাসন, এই 3 খাতের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রান্তিক এলাকার টিকা কেন্দ্রগুলোতে হাম টিকার সঠিক সংরক্ষণ তাপমাত্রা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, গ্যাভি থেকে প্রাপ্ত হাম টিকাগুলো 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, কিন্তু এই নির্ধারিত তাপমাত্রা বজায় না রাখলে টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং শিশুদের শরীরে তা কোনো সুরক্ষা দিতে পারে না। আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবং 3 মে থেকে সারা দেশে শতভাগ টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। We should close the corruption hole in the departmental buy and sale, যেটা আমরা এখনো সাকসেসফুল হতে পারিনি। আশা করি at the start of the next financial year we shall bring 100% closure of corruption in health ministry. I want your blessings. I demand your assistance in this regard, because most of the doctors here
I hope you are in government jobs. And I need your help, I seek your help. This is my only most important purpose is to close the corruption. বরিশাল বিভাগ জুড়েও হাম রুবেলার প্রকোপ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসে হামে আক্রান্ত হয়েছে 4 শতাধিক শিশু। এদের মধ্যে এখনো 3 শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি। এরই মধ্যে 5 শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় বরিশাল বিভাগের সব হাসপাতালে আলাদা ওয়ার্ড চালুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল থেকে শাহিন হাসানের প্রতিবেদন। দেশের দক্ষিণাঞ্চল জুড়েও হামের প্রাদুর্ভাব। বরিশালের হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। এই অঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসা সেবার ভরসাস্থল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের শিশু ওয়ার্ড ও হাম ওয়ার্ডে শয্যা সংকট ব্যাপক। রোগী ভর্তি ধারণ ক্ষমতার কয়েক গুণ। একটি বেডে 3 থেকে 4 জন শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এতে অন্য রোগে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিতে এসেও হামে আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। এক বেডে যদি 3 জন 4 জন করে বাচ্চা দেয়, তাই বাচ্চার মা কোথায় ঘুমায় আর বাচ্চা বা কোথায় ঘুমায়, তাই এত বাচ্চা আর অসুস্থ হয়ে যাইতেছে। আমাদের একটা বেডে তাই আমরা লড়তে পারি না, বাচ্চারা দুধ খাওয়াইতে পারি না, বসতে পারি, এতে তো আরো সমস্যা বেশি হয়। এই যে দেখেন এই বাচ্চারা শোয়াইছে, এই বাচ্চাটা পাউডার ধরে বই রয়েছে। এখানে আমরা 4 জন পেশেন্ট দেবে করি, আমরা বলছি দেখেন এখানে বাচ্চা এবং বাচ্চার মা কিভাবে বসে, আর হামের রোগী এটা তো সবাই জানে যে এটা সিরিয়াসলি। তো ডাক্তার বলছে যে আমরা কালকে আসবো, বলছে 9টার দিকে, সে ডাক্তার এই 12টা 12:30টার দিকে আসছে। ছোঁয়াচে এই রোগটির সংক্রমণ ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এখন আমাদের ধারণ ক্ষমতা তো এতটুকুই, এর মধ্যেই আমরা চেষ্টা করছি রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। তো আশা করি সরকার যেহেতু পদক্ষেপ নিচ্ছে, সদস্য সরকার আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করছেন, তার পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা আশা করি বাড়বে। এবারে যেটা দেখা যাচ্ছে রোগীর সংখ্যা এটা অন্যান্য বারের চেয়ে বেশি, কোনো সন্দেহ নাই। সেক্ষেত্রে আমরা স্বাস্থ্য বিভাগ কিন্তু এটা মোকাবেলার জন্য যেটা বলছি যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেডি আছি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যাতে আমরা মানুষের পাশে থাকতে পারি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার তাগিদ সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হুইপ জি.কে. ঘোষ এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দেন তারা। সকাল থেকে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আসামি পক্ষের আইনজীবী জানান 2004 সালের 21 জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। হামলায় 1 জন নিহত, 29 জন আহত হন। আজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে শুনানি হয়। 342 ধারায় নিজেদের বক্তব্য উপস্থাপন করেন আসামিরা। শুনানি শেষে ন্যায় বিচার হলে খালাস পাবেন বলে আশা আরিফুল হক চৌধুরী। আজকে আমরা আমাদের জবানবন্দি দিতে আসছি এবং এই মামলা ন্যায় বিচার হইলে আমরা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নফেল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আদেশ দেয়। আসামিদের সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 4 জন গ্রেফতার হয়েছেন এবং পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিতে নিহত হন ওয়াসিম আকরাম। পরে এই ঘটনায় করা মামলার তদন্ত শেষে 6 জনকে হত্যার অভিযোগে ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করা হয়। সেই মামলার তদন্ত শেষে ওয়াসিম সহ 6 জনকে হত্যার ঘটনায় এই 22 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেখানে গ্রেফতার আছে হচ্ছে এবিএম ফজলে করিম চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ ফিরোজ এবং তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ বা ফরিদ। এই 4 জন তারা অলরেডি গ্রেফতার আছে। তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। ডক্টর হাসান মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী, তাদের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে গাজীপুরে। কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে এই অভিযানে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রায় 5,000 কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে ঝিনাইদহে। দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ। বগুড়ায় নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। সবাই বগুড়ার আইন শৃঙ্খলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে ঝিনাইদহে। দিনটি উপলক্ষে সকালে একটি র্যালি শেষে সিভিল সার্জন অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সহ অন্যরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে নাটোরে। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে সবাই অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলম সহ অন্যরা। জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্বোধন হয়েছে নীলফামারীতে। দুপুরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের উদ্বোধন করেন নীলফামারী জজ কোর্টের জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিসিবি নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন। জাতীয় ক্রীড়া পরিষদের 11 সদস্যের কমিটির আহ্বায়ক তামিম ইকবাল। জ্বালানির দাম এখনই বাড়ানো হবে না, সংসদে জানিয়েছেন মন্ত্রী। জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি আছে, কিন্তু অস্বাভাবিক নয়, জানালেন উপদেষ্টা জাহিদুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানে লালবাগ থানার হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। গণভোটের রায় বাস্তবায়নে সরকারের বিরুদ্ধে ছল চাতুরির অভিযোগ। 11 দলীয় জোটের দেশব্যাপী বিক্ষোভ মিছিল সহ 5 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। হাম উপসর্গে 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু। দুর্নীতি করতে স্বাস্থ্যের কেনাকাটায় মারপ্যাচ রাখা হয়, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।